Good morning, student. Class 9, subject Life Science. তো আমরা শ্বসন সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে শ্বসনকে কয় ভাগে ভাগ করা যায়। শ্বসনের ক্লাসিফিকেশনটা আমরা দেখব। তো শ্বসনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সবাত শোষণ আর একটা হচ্ছে অবাত শোষণ। দেখো, এই যে সবাত শোষণ, এই সবাত শোষণ, স মানে উপস্থিতি, বাত মানে বায়ু। এখান থেকে আমাদের একটা বিষয় জানতে হবে। স মানে হচ্ছে স, স মিনস হচ্ছে উপস্থিতি, উপস্থিতি। আর বাত, বাত মানে বায়ু। তার মানে এটা হচ্ছে বায়ু, সবাত শোষণটা বায়ুর উপস্থিতিতে। অ মানে অনুপস্থিতি, অ মানে অনুপস্থিতি। দেখো, স মানে উপস্থিতি, বাত মানে বায়ু, অ মানে অনুপস্থিতি, বাত মানে বায়ু। ঠিক আছে, তাহলে অক্সিজেনের উপস্থিতিতে জটিল যৌগের যে জারণ সেটা হচ্ছে সবাত শোষণ। আর অক্সিজেনের অনুপস্থিতিতে যে জারণ ঘটে সেটা হচ্ছে অবাত শোষণ। ঠিক আছে, এই ছিল সবাত শোষণ, অবাত শোষণ। তো আমরা এবার সবাত শোষণের ডেফিনেশনে আসবো। সবাত শোষণ কাকে বলে? সবাত শোষণ কাকে বলে? দেখো, সবাত শোষণ কাকে বলে, যদি এটা আমরা সংজ্ঞাটা দেখি তাহলে না, যে শ্বসন পদ্ধতিতে বায়োজীবী জীবকোষের শ্বসন বস্তু কি রূপে কি জানি আমরা? গ্লুকোজকে, তাই তো? এই মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হয়ে জল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয় এবং শ্বসন বস্তু মধ্যস্থ শক্তি সম্পূর্ণরূপে নির্গত হয়, তাকে সবাত শোষণ বলে। কি বললাম? যে শ্বসন পদ্ধতিতে বায়োজীবী জীবকোষে শ্বসন বস্তু গ্লুকোজ মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে জারিত হয়ে জল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয় এবং শ্বসন বস্তু মধ্যস্থ শক্তি সম্পূর্ণরূপে নির্গত হয়, তাকে সবাত শোষণ বলে। তাকে সবাত শোষণ বলে। এই সবাত শোষণ কোথায় ঘটে? এই স্থানটা কোথায়, কি? সবাত শোষণের স্থান দেখো, এককোষী প্রাণী অ্যামিবা থেকে শুরু করে উন্নত শ্রেণীর বহুকোষী উদ্ভিদ এবং প্রাণীদেহের প্রতিটি সজীব কোষে এই রকম শ্বসন সংঘটিত হয়। আবার বলছি আমি, এককোষী প্রাণী অ্যামিবা থেকে শুরু করে উন্নত শ্রেণীর বহুকোষী উদ্ভিদ এবং প্রাণীদেহের প্রতিটি সজীব কোষে এই রকম শ্বসন সংঘটিত হয়। এই শ্বসন
সবাত শোষণের ক্ষেত্রে এই বায়ুজীবী জীব শব্দটা আমরা আলোচনা করলাম। তো বায়ুজীবী জীবটা কি? দেখো, বায়ুজীবী জীব কাকে বলে? বায়ুজীবী জীব কাকে বলে? যে সমস্ত জীব বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেন গ্রহণ করে শ্বসন ক্রিয়া সম্পূর্ণ করে তাদের বায়ুজীবী জীব বলা হয়। কি বললাম? যে সমস্ত জীব বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেন গ্রহণ করে শ্বসন ক্রিয়া সম্পূর্ণ করে তাদের বায়ুজীবী জীব বলা হয়। আচ্ছা, এরপর সবাত শোষণের পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা সম্পর্কে আমরা জানতে হবে। দেখো, সবাত শোষণের একটা গুরুত্বপূর্ণ ফিচার্স বলতে পারো। শ্বসন বলতে আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে সবাত শোষণ, তাই তো? এক কথায় শ্বসন বলতে যেটাকে প্রধানত বোঝায় সেটা হচ্ছে সবাত শোষণকেই সাধারণত বোঝায়। আর এই রকম শ্বসন কোষস্থ খাদ্য, প্রধানত গ্লুকোজ, কোষের সাইটোপ্লাজমে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কতকগুলো উৎসেচকের সহায়তায় আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। কি বললাম? যে সবাত শোষণে কোষস্থ খাদ্য, প্রধানত গ্লুকোজ, কোষের সাইটোপ্লাজমে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কতকগুলো উৎসেচকের সহায়তায় আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিডে কিন্তু পরিণত হয়। আর এই প্রক্রিয়াটিকে গ্লাইকোলাইসিস বা ইএমপি পথ বলা হয়। এটি শ্বসনের প্রথম ধাপ। তাহলে ইএমপি পথ বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হলো, এটা কিন্তু শ্বসনে, ইএমপি পথটা হচ্ছে শ্বসনে কিন্তু প্রথম ধাপ। পরে দ্বিতীয় ধাপে কি বলছে? এই যে পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিডটা কোষাঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাইরুভিক অ্যাসিডের সবার জারণ ঘটে। অর্থাৎ কি না, পাইরুভিক অ্যাসিড অক্সিজেনের উপস্থিতিতে আরও কয়েক প্রকার উৎসেচকের সহায়তায় সম্পূর্ণরূপে জারিত হয়ে 686 ক্যালোরি শক্তি, কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বিভিন্ন উৎসেচকের সহায়তায় ধাপে ধাপে চক্রাকারে ঘটতে থাকে। সবাত শোষণের এই পর্যায়টিকে ক্রেবস চক্র বলা হয়। তাহলে ক্রেবস চক্র কি? আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, ক্রেবস চক্র কি? এই সবাত শোষণের ক্ষেত্রে একটা ব্যালেন্স আছে। সবাত শোষণের ক্ষেত্রে একটা ব্যালেন্স আছে না, আমরা জানি ব্যালেন্সটা কি। দেখো, আমরা গ্লুকোজের সংকেত জানি C6H12O6। এর সাথে 6 অণু অক্সিজেনে যদি বিক্রিয়া ঘটানো হয় উৎসেচকের সহায়তায়, উৎসেচকের সহায়তায় বিক্রিয়া ঘটানো হলো, তাহলে কি হবে না, 6 অণু CO2 উৎপন্ন হবে, প্লাস 6 অণু জল উৎপন্ন হবে, প্লাস 686 KCl ক্যালোরি শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, এই যে সবাত শোষণের সমীকরণ, ঠিক আছে, এটা সমীকরণটা দেখো। গ্লুকোজের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় মুক্ত অক্সিজেনের বিক্রিয়ায় কী হচ্ছে? উৎসেচকের প্রভাবে কী উৎপন্ন হচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড, জল আর 686 ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো গ্লাইকোলাইসিস কি? গ্লাইকোলাইসিসের তাৎপর্য আছে। গ্লাইকোলাইসিস আমরা ইএমপি পথ গ্লাইকোলাইসিস আলোচনা করলাম। তো গ্লাইকোলাইসিসের কিছু তাৎপর্য আছে। দেখো, গ্লাইকোলাইসিস ক্ষেত্রে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় তা শ্বসনের পরবর্তী পর্যায়ে ক্রেবস চক্রের প্রধান উপাদান রূপে ব্যবহৃত হয়। আবার বলছি আমি,
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় তা কিন্তু শ্বসনের পরবর্তী পর্যায়ে কেবস চক্রের প্রধান উপাদান রূপে ব্যবহৃত হয়। তাছাড়া গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে অল্প পরিমাণে তাপশক্তি নির্গত হয় তা অবাধ শ্বসনকারী জীবের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া চালানোর জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হিসাবে কাজ করে। ঠিক আছে, অনুরূপভাবে কেবস চক্রের তাৎপর্য আছে। কেবস চক্রের তাৎপর্য কী? দেখো, জীবের বিভিন্ন বিপাকীয় কার্যের জন্য প্রয়োজনীয় শক্তি প্রধান উৎস হলো কিন্তু কেবস চক্র। জীবের বিভিন্ন বিপাকীয় কার্যের জন্য প্রয়োজনীয় শক্তির প্রধান উৎস কেবস চক্র। কেবস চক্রে যে একাধিক জৈব অ্যাসিড উৎপন্ন হয় তা অ্যামাইনো অ্যাসিড প্রস্তুতির জন্য ব্যবহৃত হয়। তো তোমাদের হোমওয়ার্ক হিসাবে আজকে যেগুলো থাকবে, সবাদ শোষণ কাকে বলে, সবাদ শোষণ কোথায় ঘটে, বায়ুজীবী জীব কী, ইএমপি পথ কী, কেবস চক্র কী, সবাদ শোষণের সমীকরণটি লেখো, আর গ্লাইকোলাইসিসের দুটি তাৎপর্য লেখো ও কেবস চক্রের দুটি তাৎপর্য লেখো। হোমওয়ার্ক করে প্রত্যেকে আমাকে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। সুস্থ থাকো, ভালো থাকো।